৩ শতাধিক প্রাণহানির পরও লেবাননে থামছে না ইসরায়েলি হামলা। পাল্টা আঘাত হিজবুল্লাহর, অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত ইরানের। দিনে চলাচল করতে পারবে সর্বোচ্চ 15টি জাহাজ, মানতে হবে বিশেষ প্রোটোকল। লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন ৩০০-র বেশি মানুষ, আহত হয়েছেন হাজারেরও বেশি। বিরোধপূর্ণ যুদ্ধবিরতির মাঝেই ফের ছড়িয়ে পড়েছে যুদ্ধের আগুন। জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ। এদিকে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। আর যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বার্তা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন বহুপাক্ষিক টানাপোড়েনে আরও বিস্ফোরক রূপ নিয়েছে। লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। একদিনই দেশটিতে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। বৈরুত সহ বিভিন্ন শহরে একযোগে হামলা চালানো হয়। মাত্র 10 মিনিটে 100টিরও বেশি বিমান হামলার তথ্য সামনে এসেছে। আবাসিক এলাকা, বাণিজ্যিক কেন্দ্র, দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। এরপর ধোঁয়ায় ঢেকে যায় পুরো আকাশ। এই হামলার জবাবে ইসরায়েলে পাল্টা আক্রমণ শুরু করে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, উত্তর ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তেল আবিব লক্ষ্য করে ছোড়া রকেট প্রতিহত করার দাবিও করেছে ইসরায়েল। তবে হাইফা সহ বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিতও সামনে আসছে। ইরানের অবস্থান এই সংঘাতে আরও জটিলতা তৈরি করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, যুদ্ধবিরতির সময় তারা কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি। তেহরান অভিযোগ করেছে, ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি ভেঙে হামলা চালাচ্ছে, তাই আলোচনার কোনো অর্থই থাকে না। ইরানি নেতারা লেবাননের পাশে থাকার ঘোষণা দিয়ে বলেছেন, তারা জনগণকে একা ফেলে দেবে না এবং হরমুজ প্রণালীর পরিস্থিতিও নতুন পর্যায়ে যেতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হবে না। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজও বলেছেন, এ যুদ্ধ বন্ধ হচ্ছে না। হিজবুল্লাহ সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং আগে যুদ্ধবিরতির শর্ত পূরণের দাবি জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সাবধানী অবস্থান নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরান ইস্যুতে মার্কিন সামরিক উপস্থিতি বজায় থাকবে এবং সঠিক চুক্তি না হলে সংঘাত আরও বাড়তে পারে। ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো লেবাননের হামলাকে ভুল বলে মন্তব্য করেছে এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের জন্য হেলিকপ্টার ও নিরাপদ পথের মাধ্যমে জাহাজ চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ইরান। তবে আন্তর্জাতিক আইন ও অন্যান্য দেশের আপত্তি এই প্রোটোকল বাস্তবায়নকে জটিল করে তুলছে। প্রণালীটির ব্যবস্থাপনায় ইরান একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে বলে জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। বিশেষ প্রোটোকল মেনে দিনে সর্বোচ্চ 15টি জাহাজ চলাচল করতে পারবে বলে জানিয়েছে তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হরমুজ দিয়ে চলাচলে কোনো ফি আরোপ করতে পারে না ইরান। যুদ্ধবিরতির জন্য 10 দফা প্রস্তাবের অংশ হিসেবে হরমুজ প্রণালীতে টোল বসানোর কথা জানায় ইরান। জাহাজ প্রতি $1 থেকে $2 মিলিয়ন বা তেলের প্রতি ব্যারেল ভিত্তিতে শুল্ক বসানোর পরিকল্পনার কথা জানায় দেশটি। অর্জিত অর্থ অবকাঠামো পুনর্নির্মাণে ব্যবহার করতে চায় তারা। তবে এই পরিকল্পনায় রাজি নয় ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালীর নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে ইরানি সেনাবাহিনীর সমন্বয়ে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। সেখানে জাহাজগুলোকে ওমানের পাশের প্রচলিত রুট থেকে দূরে ইরানের উত্তর উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক জলপথে শুল্ক আরোপ করা যাবে না। শুধু নৌ পরিবহন বা বন্দর ব্যবহারের সেবা দেওয়ার জন্য সীমিত ফি নেওয়া সম্ভব। যদিও ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই জাতিসংঘের সমুদ্র আইনের চুক্তি স্বাক্ষর করেনি। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় ইরান একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং সাম্প্রতিক হামলার জন্য দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করা হবে। তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে নিজেদের অধিকার থেকেও সরে আসবে না। বিশ্লেষকরা মনে করছেন, তেলের চালান আসতে দেরি এবং শুল্ক দাবির বিষয়টি জাহাজ মালিকদের বিচলিত করে তুলেছে। বর্তমানে শুধু ইরানের বন্ধু দেশগুলোর জাহাজ চলাচল করতে পারছে। দীর্ঘমেয়াদে বড় দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এই শুল্ককে সহজে মেনে নেবে না। তারা সতর্ক করেছেন, হরমুজ খোলা রাখা এবং আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি। তবে বাস্তবতা বিবেচনায় জাহাজ মালিকেরা ইরানের শর্ত মেনে চলতে বাধ্য হতে পারেন, না হলে তাদের জাহাজ ঝুঁকিতে পড়তে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারগুলোর ওপর কোনো ধরনের ফি আরোপ করতে পারে না এবং করলে তা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি আরও দাবি করেন, শিগগিরই তেলের সরবরাহ স্বাভাবিক হবে, সেটা তেহরানের সহযোগিতা থাকুক বা না থাকুক। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে কে হেরেছে বা কে জিতেছে, সেই প্রশ্ন এখন আলোচনার তুঙ্গে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে সংঘাতে ভয়াবহ পরাজয় হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর। যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরায়েলকে পুরোপুরি পাশ কাটিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির বিরোধী নেতারা। এছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইসরায়েলের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল যুদ্ধ বলে শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়িয়ে এবার নিজেদের বিছিয়ে রাখা জালেই ফেসে গেছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান, সামরিক হুমকি আর কূটনৈতিক চাপ সব মিলিয়ে যুদ্ধ বাঁধিয়ে দ্রুত জয় পাওয়ার ধূর্ত পরিকল্পনা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বাস্তবে সেই যুদ্ধ প্রত্যাশা অনুযায়ী দ্রুত শেষ না হলেও শেষ পর্যন্ত গড়িয়েছে এক অনিশ্চিত যুদ্ধবিরতির দিকে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে ইরানের শাসন পরিবর্তনের পূর্বাভাস দিয়েছিলেন নেতানিয়াহু, যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সেটিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কায় সত্য প্রমাণিত হয়েছে। এমনকি যুদ্ধবিরতির আগ মুহূর্তেও নেতানিয়াহু ট্রাম্পকে চাপ দিচ্ছিলেন সংঘাত চালিয়ে যেতে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে ওয়াশিংটন অনেকটাই তেল আবিবকে পাশ কাটিয়ে গেছে বলে বিভিন্ন সূত্রে দাবি উঠেছে। ইসরায়েলের ভেতর থেকে উঠছে তীব্র সমালোচনা। বিরোধী নেতা ইয়ার লাপিদ জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইসরায়েলের কার্যত কোনো ভূমিকাই ছিল না। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আজ রাতে যে চুক্তি হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় সেই চুক্তির উপর ইসরায়েলের কোনো ধরনের প্রভাবই ছিল না। তারা আপনাদের বোঝানোর চেষ্টা করবে যে পর্দার আড়ালে ইসরায়েলের ভূমিকা ছিল। নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করা হয়েছে, গভীর রাতে গোপন আলোচনা হয়েছে। এসবই সম্পূর্ণ ফাঁকা ও মিথ্যা কথা। একই সুরে বামপন্থী নেতা ইয়ার গোলান এই যুদ্ধকে ইতিহাসের অন্যতম কৌশলগত ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়েছেন। যুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা ভেঙে দেয়া এবং পারমাণবিক কর্মসূচিতে বড় ধাক্কা দেয়া। কিন্তু বিশ্লেষকদের মতে বাস্তবে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট গ্লোবালের তথ্যমতে ইরানের সঙ্গে মাত্র 40 দিনের যুদ্ধেই ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল। এই যুদ্ধে ইসরায়েলের মোট ব্যয় হয়েছে প্রায় 2000 কোটি মার্কিন ডলার। প্রতিদিন গড়ে প্রায় 3500 কোটি ডলার খরচ হয়েছে যুদ্ধ পরিচালনায়। এই খরচের পরও ইরানের শাসন ব্যবস্থার উৎখাত করতে না পারায় নেতানিয়াহু সরকার বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মধ্যে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধের 40 দিনের মধ্যে 36 দিনে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 107 জন। চিকিৎসার জন্য উপত্যকা ছাড়তে পেরেছেন মাত্র 8% মানুষ। জরুরি সরবরাহ পৌঁছেছে মাত্র 20%। শান্তি চুক্তি বজায় থাকলেও জনজীবন বিপন্ন। শান্তি চুক্তির পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিশ্ববাসীর দৃষ্টি যখন ছিল ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনীর হামলায়, তখনও গাজায় হামলা চালিয়ে গেছে নেতানিয়াহুর সেনারা। ইরান যুদ্ধের 40 দিনের মধ্যে 36 দিনই উপত্যকাটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাফা ক্রসিং বন্ধ থাকায় আহতদের চিকিৎসা ও জরুরি সরবরাহ সীমিত হয়ে পড়েছে। চিকিৎসার জন্য গাজার ছাড়ার অনুমতি পেয়েছেন মাত্র 625 জন। এছাড়া খাদ্য ও ওষুধ সরবরাহের জন্য 23,400 ট্রাকের মধ্যে মাত্র 4,999টি ট্রাক প্রবেশ করতে পেরেছে, যা চাহিদার প্রায় 20%। এসব সীমাবদ্ধতা গাজার মানবিক সংকট আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েল সমর্থিত আবু নাসিরা গোষ্ঠী গাজার বাসিন্দাদের বাড়ি, ফসলের ক্ষেত ও গ্রিনহাউস জ্বালিয়ে দিয়েছে। ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্কের আঘাতে শিশুসহ সাধারণ মানুষ হতাহত হয়েছে। এই হামলাকে বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে হামাস। হামলা থেকে বাদ যায়নি শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানও। বাইত লাহিয়ার আবু উবাইদা বিন আল জাররাহ স্কুলে ট্যাঙ্কের শেলের আঘাতে শিশু নিহত হয়েছে। উপত্যকাটির শিক্ষা মন্ত্রণালয় ইসরায়েলকে দায়ী করে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। হামলা চালানো হয়েছে সাংবাদিকদের ওপরও। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সরকারের অনুমোদনে অধিকৃত পশ্চিম তীরে 34টি নতুন ইহুদি বসতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পর্যবেক্ষক সংস্থা পিস নাও। এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে উত্তর কোরিয়া অস্ত্র আধুনিকায়নে মনোযোগী হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একের পর এক ক্ষেপণাস্ত্র ও নতুন প্রযুক্তির অস্ত্র পরীক্ষা করে প্রতিপক্ষকে সতর্ক করছে পিয়ংইয়ং। এতে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। টানা 3 দিন ধরে একের পর এক উন্নত অস্ত্রের পরীক্ষা চালিয়ে নতুন করে সামরিক সক্ষমতার জানান দিচ্ছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এই পরীক্ষায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড, ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র এবং কার্বন ফাইবার বোমার কার্যকারিতা যাচাই করা হয়। পাশাপাশি স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পরীক্ষা করা হয়।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে উত্তর কোরিয়া থেকে একাধিক ক্ষেপণাস্ত্র 240 থেকে 700 কিলোমিটার পর্যন্ত উড়ে সমুদ্রে পড়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সংলাপ পুনরায় চালুর সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কোরিয়া ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোরামের মহাসচিব শিং জং উ মনে করেন ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে এই কৌশল নিচ্ছে পিয়ংইয়ং। তার মতে শুধু শক্তিশালী সামরিক বাহিনী নয়, বরং আধুনিক অস্ত্রই যুদ্ধের ফল নির্ধারণ করে। যুক্তরাষ্ট্র ইরানের এসব সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে না পারায় যুদ্ধ অচলাবস্থায় পৌঁছেছে, এই বার্তাই তুলে ধরতে চাচ্ছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধকে ভুলভাবে মূল্যায়ন করেছিল। একটি যুদ্ধে শুধু সামরিক শক্তি বেশি থাকাই সবকিছু নয়। ইরান যুদ্ধের পরিণতি সেটাই প্রমাণ করে। যুক্তরাষ্ট্র ইরানের অসমমিত অস্ত্র পুরোপুরি ধ্বংস করতে পারেনি বলেই সংঘাত যুদ্ধবিরতিতে গড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন নতুন এসব অস্ত্রের মাধ্যমে উত্তর কোরিয়া সরাসরি দক্ষিণ কোরিয়ার শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা দেখাচ্ছে। বিশেষ করে কার্বন ফাইবার বোমা, বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনা অচল করে দিতে পারে। লেবাননে ইসরায়েলের হামলা, যুক্তরাষ্ট্র ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে চুক্তিকে ঝুঁকিতে ফেলেছে। লেবাননকে চুক্তির বাইরে রেখে মার্কিন ও ইসরায়েলি ব্যাখ্যা বিরোধ তৈরি করেছে। এতে পুনর্নির্ধারিত ইসলামাবাদ আলোচনার আগে চুক্তি ভাঙার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সময় বুধবার লেবাননের বিভিন্ন অংশে বিমান হামলা চালিয়ে 250-র বেশি মানুষ হত্যা করেছে ইসরায়েল। হামলায় হিজবুল্লাহ নেতার সহকারী নাইম কাসেমও মারা গেছেন। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মাধ্যমে ঘোষিত চুক্তি লেবানন সহ সব সীমানায় যুদ্ধবিরতি কার্যকর করার কথা বলেছে, কিন্তু মার্কিন ও ইসরায়েলি পক্ষ দাবি করছে লেবানন এই চুক্তির আওতায় পড়ে না। এতে চুক্তির বিস্তার ও প্রভাব নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। ইরান বলছে লেবাননকে বাদ দিলে চুক্তি কার্যকর হবে না এবং হিজবুল্লাহর নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের হামলা চলতে থাকলে ইরান হিজবুল্লাহর পাশে দাঁড়াতে বাধ্য হতে পারে। এতে উত্তেজনা আরও বাড়তে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে লেবাননের উপর আক্রমণ বন্ধ করতে বলেছে এবং চুক্তির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেন যুদ্ধ ঘিরে 32 ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের নির্দেশে শনিবার বিকেল থেকে রোববার পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে সংঘাত। কিয়েভের প্রতিক্রিয়া পুরোপুরি স্পষ্ট না হলেও রাশিয়ার এই পদক্ষেপে সাড়া দেওয়ার ইঙ্গিত মিলেছে। এদিকে 1000 ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে মস্কো। রাশিয়া ইউক্রেনের চলমান সংঘাতে অবশেষে নতুন মোড়। ক্রেমলিনের ঘোষণা অনুযায়ী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার স্থানীয় সময় বিকেল 4টা থেকে যুদ্ধবিরতির নির্দেশ দেন। ইস্টার উপলক্ষে এই বিরতি চলবে 32 ঘন্টা, শেষ হবে রোববার মধ্যরাতে। সব ফ্রন্টলাইনে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তবে সেনাদের সম্ভাব্য উস্কানি মোকাবিলায় প্রস্তুত থাকতেও বলা হয়েছে। ঘোষণায় শান্তির বার্তা থাকলেও সতর্কতার সুরও স্পষ্ট। মস্কোর পক্ষ থেকে কিয়েভকে এই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে, কিন্তু ইউক্রেন এখনও সরাসরি পূর্ণ সম্মতি দেয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন সমান পদক্ষেপে সাড়া দিতে প্রস্তুত ইউক্রেন। তবে অতীত অভিজ্ঞতা এই প্রস্তাবকে ঘিরে সন্দেহ আরও বাড়িয়েছে, কারণ আগের বহু অস্থায়ী বিরতি ভেঙেছে সংঘাতের মাঝেই। যুদ্ধের দীর্ঘ প্রেক্ষাপটে এমন অস্থায়ী বিরতি নতুন নয়। আগেও রাশিয়া একতরফা স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, কিন্তু দুই পক্ষই একে অপরকে লঙ্ঘনের অভিযোগ করেছে। চলমান সংঘাতে প্রায় 800 মাইল ফ্রন্টলাইনে লড়াই অব্যাহত রয়েছে। মানবিক দিক থেকে স্বস্তির সুযোগ থাকলেও সামরিক বাস্তবতা এখনও অস্থিতিশীল। তাই এই বিরতি কতটা টিকবে তা নিয়েই মূল প্রশ্ন। আন্তর্জাতিক মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পক্ষ শান্তি আলোচনার চেষ্টা চালালেও অগ্রগতি খুবই সীমিত। কিয়েভ স্থায়ী ও পূর্ণ যুদ্ধবিরতির দাবি তুলছে, আর মস্কো চায় বিস্তৃত রাজনৈতিক সমাধান আগে। এই অবস্থানগত পার্থক্যই যুদ্ধ থামার প্রধান বাধা হয়ে আছে। ইস্টারের এই 32 ঘন্টা তাই শান্তির ইঙ্গিতের চেয়ে বেশি পরীক্ষামূলক বিরতি হিসেবেই দেখা হচ্ছে। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা শনিবার শুরু হতে যাচ্ছে। ভঙ্গুর যুদ্ধবিরতি ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে মধ্যস্থতায় সামনে এসেছে পাকিস্তান। তবে গভীর আস্থাহীনতা ও ইসরায়েল সংশ্লিষ্ট ইস্যুতে বড় বাধার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় সাম্প্রতিক যুদ্ধবিরতির পর এই বৈঠককে সম্ভাব্য বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষ থেকে স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী নেতৃত্ব দিতে পারেন। আলোচনা হবে আলাদা আলাদা কক্ষে। সেখানে পাকিস্তানি কর্মকর্তারা দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান করবেন। নিরাপত্তা ইস্যুতে ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা এরই মধ্যে কঠোর নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আলোচনার মূল ইস্যুতে রয়েছে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা, পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা। ইরান যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার ও আঞ্চলিক হামলা বন্ধের দাবি তুলছে। অন্যদিকে ওয়াশিংটন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে দুই পক্ষের মধ্যে গভীর অবিশ্বাস এবং ইসরায়েলের সাম্প্রতিক হামলা শান্তি প্রক্রিয়াকে জটিল করে তুলছে। যদিও অগ্রগতি সম্ভব, তবে স্বল্প সময়ে চূড়ান্ত সমাধান পাওয়া কঠিন হবে বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে বড় কূটনৈতিক চাপে রয়েছে। একে মিশন ইম্পসিবলও বলছেন তারা। যদিও বিশ্লেষকদের মতে এই উদ্যোগ জটিল ও অনিশ্চিত, কারণ সংঘাত বা ইরানের অস্থিরতা পাকিস্তানের সীমান্ত নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই পাকিস্তান সক্রিয় থাকলেও দীর্ঘমেয়াদী সমাধান বা বড় সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা তাদের সীমিত বলেই মনে করেন তারা।